আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই টাইপের এমসিকিউগুলো সমাধান করব। টাইপ 6 নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এবং ত্রিভুজের পরিধির পরিব্যাসার্ধ ও ক্ষেত্রফল সংক্রান্ত। তাহলে চলো আমরা প্রশ্নগুলো সমাধান করা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব যে 101 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের কত গুণ। আমরা এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক জানি। এই সম্পর্কটা হলো, দেখো নববিন্দু বৃত্তের যেটা ব্যাসার্ধ বা 9 পয়েন্ট সার্কেলের যে রেডিয়াসটা সেটা হচ্ছে ছোট। তো এই যে ছোট নববিন্দু বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আর পরিবৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আমি ক্যাপিটাল আর। তো এই ব্যাসার্ধটা হচ্ছে ছোট আর এই ব্যাসার্ধটা হচ্ছে বড়। এটা কত ছোট? এটা হচ্ছে এই বড় ব্যাসার্ধের অর্ধেক পরিমাণ। তার মানে যদি মনে করো যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। ওকে, যদি মনে করো পরিবৃত্তের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হয়, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ হাফ সেন্টিমিটার। তার মানে আমরা বুঝলাম যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তো আমাদের এইখানে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের কত গুণ। তাহলে আমরা জানি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের হচ্ছে অর্ধেক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এই কতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অর্ধেক। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে আমাদের কি বলা হচ্ছে যে একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস ডি হলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত। পরিবৃত্তের ব্যাস বলা হয়েছে ডি। তো মনে করো যে পরিবৃত্তের ব্যাস যদি ডি হয়, দেখো এখানে পরিবৃত্তের ব্যাস যদি ডি হয়, তাহলে ডি যদি ব্যাস হয় ব্যাসার্ধ হবে তার অর্ধেক। ব্যাস হলে ব্যাসার্ধ হবে কি তার অর্ধেক। এটা আমরা পাইলাম হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তারও অর্ধেক। তাহলে তুমি হাফ দ্বারা গুণ করে দাও, হাফ দ্বারা গুণ করে দাও, কারণ এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ আর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক। গুণ করে দিলাম, কত পাচ্ছি বলো তো? d/4। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ক, d/4। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, পরের প্রশ্ন আমাদের কি বলা হচ্ছে দেখো, যে একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, পরিবৃত্তের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে উহার নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? একটু খেয়াল করো, প্রথমে আমরা এখানে ব্যাস পাচ্ছি কত? 8। ব্যাস যদি 8 হয়, ব্যাসার্ধ তার অর্ধেক হবে, তাহলে পাচ্ছি হচ্ছে 4। এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, আর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পাওয়া যাবে। এই হচ্ছে ওই পরিবৃত্তের ব্যাস ছিল 8 সেন্টিমিটার, তাহলে ওই বৃত্তেরই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে খ। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, আমাদের পরের প্রশ্নটি 104 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে কি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হলো 6 সেন্টিমিটার, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো পরিবৃত্তের ব্যাস, এখানে ব্যাস আছে 6, তাহলে ব্যাসার্ধ কত? 2 দিয়ে ভাগ করে কত আসছে? 3। এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 3কেও তুমি 2 দিয়ে ভাগ করে দাও, পাচ্ছ কত বলো তো? 1.5। এই 1.5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 104 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে? ত্রিভুজের পরিব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। পরিব্যাস কত বলো তো? 4 সেন্টিমিটার। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? পরিব্যাস যদি 4 সেন্টিমিটার হয়, এই 4কে আগে 2 দিয়ে ভাগ করো, তাহলে ব্যাসার্ধ পাবা, যেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক, তাহলে এই 2কে আবার তুমি 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 1 সেন্টিমিটার। এর পরের কোশ্চেনটা আমাকে কি বলা হচ্ছে দেখো, যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের কত গুণ? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক গুণ, অর্থাৎ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক। এর পরের কোশ্চেনটি যদি আমরা একটু খেয়াল করি, পরের কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, যে কোন ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এখানে 6 এর এটা ব্যাস কি আছে বলো তো? ব্যাস। তাহলে 2 দিয়ে ভাগ করে বের করো ব্যাসার্ধ, কত আসে? 3। এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা কি বলতো? পরিবৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক, তাহলে আমরা 3কে 2 দিয়ে ভাগ করি, পাবো হচ্ছে 1.5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1.5, অর্থাৎ এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এর পরেরটা যদি আমরা একটু দেখি, যে পরিবৃত্তের ত্রিভুজের পরিব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে পরিব্যাসার্ধ কত বলা হয়েছে? 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আগে ব্যাসার্ধটা বের করো, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত পাওয়া যাচ্ছে? 4। এটা হলো পরিব্যাসার্ধ। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? এটাকে আবার 2 দিয়ে ভাগ করে দাও, 4/2, তার অর্ধেক হবে 2 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? ও একটু আমরা একটু আবার একটু ঠিক শুরু থেকে করি। এখানে ব্যাস দেওয়া না, ব্যাসার্ধ দেওয়া, সরি,
ব্যাসার্ধ যদি 8 হয়, এটা হলো পরিব্যাসার্ধ, কত দেওয়া আছে 8। তো পরিব্যাসার্ধ যা থাকে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হয়, তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত আসছে 4। এই 4ই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমাদের ব্যাস নয়, ব্যাসার্ধ দেওয়া ছিল। ব্যাসার্ধকে অর্ধেক করলে যেটা পাবো সেটা হচ্ছে পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ 8, তার অর্ধেক করলে পাবো 4, এই 4ই হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের 108 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে ক। পরের কোশ্চেনে যদি আমরা দেখি, বলা হচ্ছে কি যে তোমার ত্রিভুজের পরিব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের কত গুণ। পরিব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের কত গুণ। পরিব্যাসার্ধ কিন্তু নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বেশি, কত বেশি, দ্বিগুণ পরিমাণ বেশি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ, অ্যান্সার হচ্ছে গ। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, 110 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে কি যে একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9 পাই। ব্যাসার্ধ কত দেওয়া হচ্ছে 9 পাই একক হলে ত্রিভুজের পরিব্যাসার্ধ কত হবে। তো যদি ব্যাসার্ধ 9 পাই হয়, বের করতে বলছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যা হবে পরিব্যাসার্ধ তার দ্বিগুণ হবে। 2 দিয়ে গুণ করে দাও, দিলে কত পাচ্ছ বলো তো, 18 পাই। 18 পাই, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে খ, 18 পাই। যদি আমরা এর পরের প্রশ্নটি দেখি, কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার হলে এর পরিবৃত্তের পরিধি কত সেন্টিমিটার। খেয়াল করে দেখো, কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত আছে, 3 সেন্টিমিটার। কি বের করতে হবে? বের করতে হবে পরিবৃত্তের পরিধি। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হয়, তাহলে পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা হবে 6 সেন্টিমিটার। কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে আমরা আর সমান পেলাম হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে পরিধি সূত্র আমরা জানি কি, 2 পাই আর। তাহলে আর এর ভ্যালু কত? 2 ইন্টু পাই, আর এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 দুগুণা কত হয়? 12, তাহলে 12 পাই। এই 12 পাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমাদের বলা হচ্ছে যে একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। তাহলে যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে কি বের করতে হবে? পরিবৃত্তের পরিধি কত। ওকে, তাহলে চলো আমরা পরিবৃত্তের পরিধিটা বের করার চেষ্টা করি। এখানে আছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে তার দ্বিগুণ, তার মানে 5 ইন্টু 2, তাহলে পাচ্ছি হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হচ্ছে কি বলতো, পরিবৃত্তের ব্যাসার্ধ। বের করতে হবে কি? পরিবৃত্তের পরিধি। আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। তাহলে এখানে আমরা ব্যাসার্ধ পাইলাম কত? ব্যাসার্ধ পাইলাম হচ্ছে 10, তাহলে 2 পাই ইন্টু 10 বসাই দাও, 10 দুগুণা কত হয়? 10 দুগুণা 20, 20 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে 20 পাই। এই দেখো, খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার 113। এখানে কি বলা হচ্ছে, উপরের চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশকোণী। সদৃশকোণী বলতে আমরা কি বুঝি? দুইটা ত্রিভুজ হচ্ছে একই রকমের, সবগুলো কোণ সমান, যাদের প্রত্যেকটি কোণ পরস্পর সমান। এ কোণ পি কোণের সমান, বি কোণ কিউ কোণের সমান, আর সি কোণ এফ আর কোণের সমান হলে সদৃশকোণী বা সদৃশ বলা হয়। তো দুইটি ত্রিভুজ যখন সদৃশকোণী হয়, তখন আমরা জানি এদের ক্ষেত্রফল আর উচ্চতা সমানুপাতিক হয়। ক্ষেত্রফল উচ্চতা কি হয়? সমানুপাতিক। আবার এদের যদি উচ্চতা সমান হয়, তাহলে ক্ষেত্রফল আর ভূমি হয় সমানুপাতিক। তাহলে এখানে আমরা একটু দেখি যে কোনটা অ্যান্সার হচ্ছে। দেখো, এদের উচ্চতা হবে ধ্রুব, অর্থাৎ সমানুপাতিক ধ্রুব। যদি উচ্চতা একটা বাড়ে, তাহলে আনুপাতিক হারে আরেকটাও বাড়বে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে h1 ডিভাইড h2 ইজ ইকুয়াল টু ধ্রুবপদ। পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটিতে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এবং এই চিত্র থেকে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে। আমরা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও বি সমান 2.5 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, 2.5 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে 2.5টা কি আমরা একটু দেখে নিই। ও বি, এই খেয়াল করো, এই হলো একটা ত্রিভুজ, এইটা হচ্ছে অর্ধবৃত্ত, যদি টানতাম পুরো বৃত্ত হইতো, তার মানে এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ওবিটা কি বলতো? পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে 2.5। তো পরিবৃত্তের ব্যাসার্ধ হলে বের করতে হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি যে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যা হয়, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হয়। তার মানে 2.5কে যদি তুমি কত দিয়ে ভাগ করবা? 2 দ্বারা ডিভাইড করবা, তাহলে তুমি পাও 1.25। এই যে 1.25 পেলাম, এটাই হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ক হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। যদি আমরা পরের প্রশ্নটিতে যাই, পরের প্রশ্নে দেখো যে 115 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, একটু চিত্র দেওয়া আছে, আমাদের চিত্র দেখে একটু বুঝতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। আচ্ছা, চিত্র না হলেও চলতো, যেহেতু ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে। উহার নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে 3 সেন্টিমিটার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ।
তো পরিবৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো কত বলো তো 1.5। কত পেলাম 1.5। এই 1.5 হচ্ছে আমাদের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ যা হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হবে। পরের প্রশ্নটিতে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এই চিত্রটায় কি বলা হচ্ছে দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ওবি সমান 6 সেন্টিমিটার আর ত্রিভুজ এবিসি এর নববিন্দু বৃত্তের ব্যাস কত। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে এবিসি বৃত্তের ওবি সমান কত 6 সেন্টিমিটার। এখন আসো ওবিটা আসলে কি একটু খেয়াল করো। এই যে ও, এটা হলো ওবিটা হচ্ছে ব্যাসার্ধ। ওবিটা কি ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসি বৃত্তে ওবি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে একটু খেয়াল করো যে এবিসি এর নববিন্দু বৃত্তের ব্যাস কত একক। তাহলে এটা হলো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি হয় তাহলে ব্যাসার্ধ হলে দেখো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক হবে। তাহলে 6 এর অর্ধেক হবে তার ব্যাসার্ধ সমান সমান 3 সেন্টিমিটার। বের করতে বলছে ব্যাস। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে আবারও 6। তার মানে এখানে পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ নববিন্দু সেটা ব্যাস। পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যাস। সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এর পরের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে কোন ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 64 পাই বর্গ সেন্টিমিটার হলে এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার। একটু ভালো করে খেয়াল করো। পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা কি দেওয়া আছে পরিবৃত্তের ক্ষেত্রফল। তো আমরা যদি মনে করো যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে যদি আমি আর ধরি, ধরো আর, তাহলে এর ক্ষেত্রফল কি হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, পাই আর স্কোয়ার। ওকে, তো দেখো এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি লিখবো পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64 পাই। দুই পাশ থেকে পাই বাদ দেওয়া যায়, তাহলে আর স্কোয়ার সমান সমান 64। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো, পাশে যে রুট হয়ে যাক, আমরা জানি 64 এর রুট করলে আমরা পাবো হচ্ছে 8। তাহলে আমরা আর এর ভ্যালু পাইলাম হচ্ছে 8। এটা কি পেলাম বলো তো ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। বের করতে বলছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বের করছি পরিবৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি পরিবৃত্তের ব্যাসার্ধ যা হয় নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হয় তার অর্ধেক। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি বলো তো, এই যে 4 সেন্টিমিটার, অর্থাৎ 117 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। পরের প্রশ্নটি যদি আমরা একটু দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তো ব্যাসার্ধটা কত আছে বলো তো, আর সমান সমান দেওয়া আছে কি যে আর ইজ ইকুয়ালস টু 6। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে দ্বিগুণ, তাহলে 6 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 12। এটা হতো পরিবৃত্তের ব্যাসার্ধ বের করলাম। বের করতে বলছে পরিবৃত্তের ক্ষেত্রফল। তো আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল কি জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই, এখানে আর এর ভ্যালু হচ্ছে 12, তাহলে এখানে 12 তার উপরে স্কোয়ার করো, তাহলে 12 স্কোয়ার করলে হয় 144। তাহলে আমরা পাচ্ছি 144 পাই। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 144 পাই। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনের ক, যে 144 পাই। যদি আমরা পরের প্রশ্নটি দেখি যে একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। পরিবৃত্তের ক্ষেত্রফল কত, একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার, তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, আমরা এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দেবো। 2 গুণ 2, কারণ দ্বিগুণ হবে সমান সমান 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো পাই ইন্টু আর এর মান হচ্ছে 4, 4 এর উপর স্কোয়ার করো কত হয় 16, তাহলে 16 পাই। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 16 পাই যখন নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই দেখো 16 পাই। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নে কি বলা হচ্ছে একটু খেয়াল করো। এখানে ব্যাসার্ধ হচ্ছে তোমার আর ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, এটা হলো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ কত হবে, এটাকে ক্যাপিটাল আর ধরলাম। পরিব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে 5 গুণ 2 সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পাই, এই আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার এই যে 10, তাহলে 10 এর উপর স্কোয়ার করে দাও, তাহলে 10 স্কোয়ার করলে কত 100, তাহলে আমরা পাবো হচ্ছে 100 পাই। এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল যখন
নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার, তখন পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল হবে 100 পাই। এরপরে দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, একটা উদ্দীপক থেকে আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। উদ্দীপকে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, পি কিউ আর এস চতুর্ভুজ, পি আর হচ্ছে কেন্দ্রগামী, এই যে পি আরটা কোথা দিয়ে আসছে, কেন্দ্রগামী। পিটি, এই পিটিকে বলা হচ্ছে লম্ব, এখানে সমকোণ, যদি এটা লম্বের মতো দেখতে না, বাট ওরা বলে দিলে আমাদের কিছু করার নাই। পিটি হচ্ছে লম্ব কিউএস এর উপরে, ভালো কথা। পি কিউ সমান, এই পি কিউ এর লেন্থ দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। তারপর পিএস, এই পিএস দেওয়া আছে হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। ওকে, পিএস এর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার। আর পিটি, পিটি হচ্ছে লম্ব, তার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। বের করতে বলছে কি আমাদেরকে, একটু দেখে নিই আমরা যে আমাদের আসলে চাচ্ছে কি, ওরা চাচ্ছে হচ্ছে তোমার বৃত্তটির ব্যাসার্ধ কত। কি চাওয়া হচ্ছে বলতো, বৃত্তটির ব্যাসার্ধ কত। তো বৃত্তটির ব্যাসার্ধ বের করতে গেলে আমরা এখানে দেখো, এই যে দুইটা বাহু, এই দুইটার আগে গুণ করো, তাহলে পি কিউ, এখানে পি কিউ ইন্টু পিএস ইজ ইকুয়ালস টু 2r, এটা হচ্ছে ব্যাস, 2r, আর হচ্ছে ব্যাসার্ধ, 2r ইন্টু লম্ব, লম্ব এখানে হচ্ছে পিটি, পিটি হচ্ছে এখানে লম্ব। চলো ভ্যালুগুলো বের করি, আর এর মান বের করলে ব্যাসার্ধ পেয়ে যাব। এখানে পি কিউ এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু এটা হচ্ছে 5 ইজ ইকুয়ালস টু 2r ইন্টু পিটির মান কত দেওয়া আছে, দেখো 4, তাহলে লেখো 4। এখানে আমরা পাচ্ছি কত, 5 8 40, 40 ইজ ইকুয়ালস টু 8r। তাহলে আর সমান সমান কত, আর ইজ ইকুয়ালস টু 8 এর দ্বারা ভাগ করে দাও, 40 ডিভাইড 8, তাহলে আর ইজ ইকুয়ালস টু কত আসছে, 5, 5 8 40, 5, এই যে 5, এই 5 হচ্ছে আমাদের কি বলতো, বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে সূত্র হচ্ছে আমাদের যে দুইটা বাহুকে মান দেওয়া আছে তাদেরকে গুণ করো, লম্ব আর অপর সাইডে হবে ব্যাস ইন্টু লম্ব, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ আর হচ্ছে লম্ব, গুণ করলে এরা পরস্পর সমান হবে। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সেখান থেকে এই আর এর মানটা বের করলে, আর ই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা পাচ্ছি 5 সেন্টিমিটার, অ্যান্সার হচ্ছে খ। এর পরের কোশ্চেনে যদি আমরা দেখি, পরের কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, যে ও আর সমান যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত। ও আরটা কি, চলো তো দেখি। দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ও আর, এই ও আর এই হলো আর, ও আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। তো যদি এটা 6 সেন্টিমিটার হয়, আমরা জানি পরিবৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হবে, তাহলে 6 কে 2 দ্বারা ডিভাইড করলে কত পাচ্ছে, 3। মনে রাখো যে নববিন্দু বৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা হলো 3 সেন্টিমিটার। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এখন বের করতে হবে কি, নববিন্দু বৃত্তের ব্যাস ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আর এর ভ্যালু কত বের করছি, 3, তাহলে পাই ইন্টু 3 স্কয়ার, তার মানে 9 পাই, 9 পাই। তাহলে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত পাচ্ছি, 9 পাই, অর্থাৎ গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। আমরা পরের কোশ্চেনটা যদি দেখি, পরের কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো এখানে, যে আচ্ছা এটা তো বের করলাম মাত্র 9 পাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, 123 নম্বর কোশ্চেন। এখানে একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে। তো ত্রিভুজ ডিইএফ এর পরিকেন্দ্র হচ্ছে ও, আর ডিএম ইএফ এর উপর লম্ব। ডি সমান 5 সেন্টিমিটার, ডিএফ সমান 3.5 সেন্টিমিটার, ডিএম সমান 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত। আগে চলো এটাকে একটু চিত্র মাধ্যমে বোঝার চেষ্টা করি। একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, ত্রিভুজ ডিইএফ। ধরো এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ ডিইএফ, এটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ। আচ্ছা এরপরে ডিএম, এই ডিএমটা হচ্ছে কিসের উপর লম্ব, ইএফ এর উপর লম্ব, ডিইএফ, ডিএফ এর উপর লম্ব। আচ্ছা তাহলে ডিই সমান 5 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে কি আছে বলতো, ডিএম, ডিএম হচ্ছে লম্ব, সেটা 2 সেন্টিমিটার দেওয়া আছে। আবার ডিএফ এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার দেওয়া আছে। তো বের করতে বলছে কি ব্যাসার্ধ। মনে করো যে এটা এইটা হচ্ছে আমার পরিবৃত্ত, এটা কি বলতো, পরিবৃত্ত। তাহলে এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। তো আমরা একটু আগে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করছিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো এখানে এই ডিই ইন্টু ডিএফ সমান সমান 2r ইন্টু লম্ব কি এখানে ডিএম, এই যে ডিএম, এখান থেকে তুমি যদি আর এর মান বের করতে পারো সেটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ডি এর ভ্যালু কত দেওয়া আছে বলতো, 5, এই লিখলাম 5 ইন্টু 3.5, 3.5 ইজ ইকুয়ালস টু 2r ইন্টু ডিএম এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, যদি আমরা একটু হিসাব করি, এই যে 5 ইন্টু 3.5 ইজ ইকুয়ালস টু 17.5, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4r। তাহলে আর সমান কত হবে, আর ইজ ইকুয়ালস টু 17.5 বাই 4
এটাকে ভাগ করব হচ্ছে 4 দিয়ে, কত পাওয়া যাবে 4.738, তাহলে আর ইজ ইকুয়ালস টু 375 আসছে। তো 38ও লেখা যেতে পারে, এখানে আর ইকুয়ালস টু কি আসছে বলো তো 4.375, তো আমাদের অ্যান্সার হচ্ছে 38, এটাকে অ্যান্সার দেওয়া যাবে যে 4.38। পরের প্রশ্নটি দেখো, একটি ত্রিভুজের নববিন্দুবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এত একক এবং হচ্ছে কত দেওয়া আছে একটু দেখো, এই যে 36 পাই বর্গ একক। তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, দেওয়া আছে নববিন্দুবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি নববিন্দুবৃত্তের ক্ষেত্রফলটাকে এইভাবে একটু নিয়ে নিই, ধরো যে আমরা ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কি হবে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান লেখা যাবে কি, পাই আর স্কোয়ার সমান লেখা যাবে হচ্ছে 36 পাই, দুই পাশ থেকে পাই বাদ, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 36। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত, আর ইজ ইকুয়ালস টু 6। তার মানে আমরা পেলাম নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এর দ্বিগুণ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে এর দ্বিগুণ হলে 6 গুণ 2 ইজ ইকুয়ালস টু কত 12 সেন্টিমিটার আসবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তো পরিবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পরিবৃত্তের ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই ইন্টু আর এর মান হচ্ছে 12, তার উপর করে স্কোয়ার, 12 স্কোয়ার করলে কত হয় 144। তাহলে এখানে লিখবো হচ্ছে 144 পাই, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর 144 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ, যেখানে আমরা 144 পাই পাচ্ছি। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, প্রশ্ন বলা হচ্ছে যে একটি ত্রিভুজের নববিন্দুবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 25 পাই বর্গ একক হলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত একক। চলো এটা বের করার চেষ্টা করি। দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নববিন্দুবৃত্তের ক্ষেত্রফল, ধরো নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার। তো ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় সমান সমান আমরা এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 25 পাই, এটা লিখতে পারি। দুই পাশ থেকে পাই বাদ দিয়ে দাও, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। তাহলে আর এর ভ্যালু কত বলো তো, আর ইজ ইকুয়ালস টু 5। এটা হচ্ছে নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ, আমরা কি পেলাম নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ। তো নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, ধরো এটা ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ যা তাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 5 দুগুণা 10, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কি, পরিবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তার মানে এখানে আমাদের ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই, আর এর মান কত, আর এর মান হচ্ছে এই যে 10, তাহলে এখানে 10 স্কোয়ার করে দাও, এই যে 10 স্কোয়ার, 10 স্কোয়ার করলে কত 100, তাহলে 100 পাই, আমাদের অ্যান্সার কি আসছে 100 পাই। তাহলে 125 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কি, এই যে গ। যদি পরের প্রশ্নটি আমরা দেখি, যে পরের প্রশ্ন বলছে 3 সেন্টিমিটার 13 সেন্টিমিটার 16 সেন্টিমিটার এবং 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের অর্ধ পরিসীমা কত। খুব ভালো করে বুঝো, আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এটা একটা শর্টকাট আছে, সেটা কি, যদি আমি পরিসীমা বের করতে চাই 2 ইন্টু সবগুলোকে যোগ করে দাও, 13 যোগ 16 যোগ হচ্ছে 17, এটা হলো পরিসীমা। এটা কি বলতো পরিসীমা। তো অর্ধ পরিসীমা বললে আমরা কি করবো, এটাকে 2 দিয়ে ভাগ করে দিব। আমরা এই অর্ধ পরিসীমা হলে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে কাটা যাক, এই তিনটা যোগ করলে যা হয় তাই হচ্ছে অর্ধ পরিসীমা। 13 যোগ 16 যোগ 17 ইজ ইকুয়ালস টু 46, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। একটু যদি ব্যাখ্যা করি তাহলে দেখো আমরা এরকম করে দেখতে পারি যে এই মনে করো যে একটা বৃত্ত, মনে করো যে এখানে আমাদের একটা বৃত্ত, এই যে মনে করো একটা বৃত্ত, আর এই মনে করো আর একটা বৃত্ত, তিনটা বৃত্ত পরস্পর কি বহিঃস্পর্শ করবে, এই হচ্ছে আর একটা বৃত্ত। তো তিনটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলো, এটা মনে করো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে যে তোমার বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হলো যে তোমার সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে এই তিনটা বৃত্ত যদি এই কেন্দ্রগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে একটা ত্রিভুজ পাবা। দেখো একটার ব্যাসার্ধ হচ্ছে 13, তাহলে এটাকে যদি 13 হয় তাহলে এটাও 13 হবে। এটা যদি আরেকটা হচ্ছে 17, যদি এটা 17 হয় তাহলে এইটাও 17 হবে। আর একটা হচ্ছে 16, যদি এই বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 16 হয় তাহলে এটাও 16 হবে। এখন খেয়াল করে দেখো 13 আর 16 যোগ করলে একটা বাহু পাচ্ছি, 13 আর 17 যোগ করলে একটা বাহু পাচ্ছি, আর এখানে একটা বাহু পাচ্ছি। খেয়াল করে দেখো এই হচ্ছে আমার ত্রিভুজ, 13 আছে 2টা, 16 আছে 2টা, 17 আছে 2টা, তাহলে 2 ইন্টু 13 যোগ 16 যোগ হচ্ছে 17, এটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমা কত আসবে, পরিসীমা আসবে হচ্ছে তোমার 92 টোটাল। তো অর্ধ পরিসীমা এর আবার 2 দিয়ে ভাগ করে দাও, সেটা হচ্ছে তোমার 46।
তার মানে এই ভিতরে যেটুকু আছে অর্ধপরিসীমা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় পরিসীমা। খুব সহজে এটা আমরা হিসাব করতে পারি। তো যদি আমরা পরের প্রশ্নটি দেখি, পরের কোশ্চেনে কি বলা হচ্ছে একটু চলো দেখে নিই। যে এখানে কোশ্চেন নাম্বার 127 একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে কি বলা হচ্ছে যে তোমার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক, ভালো করে বুঝো। এই যে এই ও কেন্দ্র চিত্রে ও ত্রিভুজের ভর কেন্দ্র, ও হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, ভালো কথা। পিকিউআর ত্রিভুজের নববিন্দুর বৃত্তের ক্ষেত্রফল 20 পাই। তাহলে একক হলে উক্ত ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে এই ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল কত? 20 পাই। তাহলে আমরা ধরি যে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার সমান আবার কি দেওয়া আছে বলো তো? 20 দেওয়া আছে। পাই, দুই পাশের পাই বাদ দিই, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। তাহলে আর স্কোয়ার যদি 20 হয় তাহলে আর সমান সমান কত বলো তো? আর সমান কত পাবে? আর সমান পাবে রুট হয়ে যাবে, এটাকে রুট করে দাও। এই যে √20, √20 হিসাব করলে আমরা পাই 4 গুণ 5, 4 5 20, মানে 2√5, 2√5। এটা হচ্ছে পেলাম হচ্ছে আর এর ভ্যালু 2√5। এটা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, আর পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে আমরা এই আর সমান সমান 2 ইন্টু 2√5, তাহলে কত পাচ্ছি বলো তো? 4√5। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। বের করতে বলছে পরিবৃত্তের ক্ষেত্রফল। কি বের করতে বলছে? তাহলে আমরা জানি পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এখানে এটার উপর স্কোয়ার করে দাও 4√5, এটার উপর স্কোয়ার করে দাও, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 80। কত পাচ্ছি বলো তো? 80। আর এই যে পাই, এটা হিসাব করলে 80 হয়, 4 স্কোয়ার করলে 16 হয়, আর 5 এর রুট স্কোয়ারে কাটা যায় 5, তাহলে 5 গুণ 16 80, গুণ পাই 80 পাই। এই 80 পাই, তার মানে এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। পরিবৃত্তের ব্যাসার্ধ কি বলতো? 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো, যদি একটু তোমাকে বোঝাই, একটা সমবাহু ত্রিভুজ, তার মানে 3টা বাহুর দৈর্ঘ্য সমান, সেটা একটা বৃত্তের মধ্যে। এই মনে করো বৃত্ত, এর মধ্যে আমরা একটা সমবাহু ত্রিভুজ নিব যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এই যে একটা সমবাহু ত্রিভুজ, মনে করো যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এন্ড পরিবৃত্তের ব্যাসার্ধ হলো তোমার হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখান থেকে একটা পরিবৃত্তের কেন্দ্র কল্পনা করি, তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো দেখো, তাহলে এটা পরিকেন্দ্র, ও ওকে ধরো তাহলে পরিকেন্দ্র। আমরা জানি যে যদি এখান থেকে তুমি আরেকটু লম্ব টেনে দাও, কি বের করতে বলছে? বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি তুমি লম্ব টেনে দাও, এটা হচ্ছে লম্ব, একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে মধ্যমা। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে সেই লম্ব ভূমিটাকে দ্বিখণ্ডিত করবে, তার মানে এটা মধ্যবিন্দুতে আসবে, তাহলে এ এখানে কি দেবো? ধরো ডি, আচ্ছা মধ্যমা। এখন খেয়াল করো, সমবাহু আমরা জানি যে সমবাহু ত্রিভুজে ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র সমান, ভরকেন্দ্র পরিকেন্দ্র কি সমান, তাহলে ভরকেন্দ্রে আবার মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। ভরকেন্দ্র মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এই যেদিকে শীর্ষবিন্দু থাকে ওইদিকে থাকে 2 ভাগ, আর যেদিকে বাহু থাকে ওইদিকে থাকে 1 ভাগ। তাহলে এটা যদি ভরকেন্দ্র হয়, তাহলে এইখানে যে 5 ব্যাসার্ধ, এটা হবে 5, তাহলে এইটা হবে আবার 5 এর অর্ধেক, মানে 2.5। বুঝতে পারলে কিনা? 2.5, টোটাল হচ্ছে 7.5, এটা দৈর্ঘ্য 7.5। বের করতে বলছে কি? তোমার বাহুর দৈর্ঘ্য। তো ধরো এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় আর এটাও যদি এ হয়, তাহলে এটাও কিন্তু এ হবে। তা আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ধরো এ বি ইন্টু এসি, দুইটা বাহুকে গুণ করলাম। এখানে ব্যাসার্ধ যদি আর হয়, ধরো আর, তাহলে এখানে 2r কি হবে? 2r ইন্টু তোমার হচ্ছে এডি। আচ্ছা, এটাকে আমরা যেহেতু এই বাহুর দৈর্ঘ্যটা জানি, এখন আমাদের এই সূত্র দিয়ে এত টাইম নষ্ট করার দরকার নাই, আমরা আরো সহজে করতে পারবো। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি যে √3/2 ইন্টু এ, এটা হলো তোমার কি বলতো? মধ্যমার সূত্র। এটা কি? মধ্যমার সূত্র। তো মধ্যমা যদি এইটা হয় √3/2 এ, এখানে দেখো তো মধ্যমা 5 আর হচ্ছে 2.5, মানে 7.5, এ হলো 7.5, তুমি নিতে পারবা। তাহলে আমার এর মানটা হচ্ছে বাহু, তাহলে এ ইজ ইকুয়ালস টু 7.5 ইন্টু 2 বাই হচ্ছে √3। তো হিসাব করলে কত হচ্ছে? 7.5 ইন্টু 2 মানে 15, তাহলে 15/√3 ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 5√3, এ ইজ ইকুয়ালস টু 5√3। আর যদি আমরা এই সমবাহু ত্রিভুজ না হতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম?
এই এবি ইন্টু এসি ইজ ইকুয়ালস টু 2R, আর হলো ব্যাসার্ধ, আর এখানে ইন্টু হচ্ছে এই এডি মানে উচ্চতা, এডি, এই এডি বা লম্ব এটা। এখন তুমি দেখো এটার মান এটার মানে ধরছি, এখানে আর এর মান 5 আর ডি এর মান বসায় দিয়ে হিসাব করলে একই অ্যান্সার আসবে তোমার। তবে যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি বা মধ্যমার সূত্র জানি, সেটা বসায় দিয়ে আমরা খুব সহজে এটা তাড়াতাড়ি বের করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার হচ্ছে 5√3। তো 5√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর, 5√3। তার মানে ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 5√3। পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, পরের কোশ্চেনটাও সিমিলার একটা কোশ্চেন, যে একটি সমবাহু ত্রিভুজের ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আবারও ওই একই চিত্রে আমরা এটা বুঝতে পারবো। দেখো এখানে এখন 6 হবে, এখানে কত হবে? 6। তাহলে এই পাশে কত হবে? তার অর্ধেক হবে, এটা 3 হবে। এখানে কত হয়ে যাবে বলো তো? 3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে যে 7.5, এখানে তুমি দিয়ে দেবো হচ্ছে 6 আর 3 9, তাহলে এখানে হয়ে যাবে কত বলো তো? 9। 9 ইন্টু 2, 9 দুগুণে 18, 18কে √3 দিয়ে ভাগ করো, 6√3। তাহলে এই ভ্যালুটা আসবে কত? 6√3। এই যে এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 6√3। 6√3। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? 6√3। এই যে এইটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যদি আমরা এখন পরের প্রশ্নটি দেখি, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি সমবাহু ত্রিভুজ, এডি হচ্ছে লম্ব, বিডি সমান মান দেওয়া আছে, বিডি সমান 2। একটু খেয়াল করো, এটা হচ্ছে 2, এটা হলো 2, তার মানে আমরা বুঝলাম যে বাহুর দৈর্ঘ্য এটা যদি লম্ব হয়, এটা 2 হলে এই পাশেও 2, তার মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 4। আর হচ্ছে এখানে এই বিডি, বিডি সমান 2 পাইলাম। তাহলে এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ কত? ভালো করে খেয়াল করো। পরিব্যাসার্ধের জন্য এখন আমরা কি করব? এখানে এই উচ্চতাটাকে আগে একটু বের করি। উচ্চতাটা যদি আমি বের করতে চাই, তাহলে কিভাবে উচ্চতাটা বের করা যাবে বলো তো? এইখানে এই টোটালটা হলো 4, তার মানে এখানে 2 আর এখানে 2, তাহলে এইটা হলো 4। তাহলে এইবার খেয়াল করে দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু চাইলে এই এডির মানটা বের করতে পারবো। তাহলে এডি সমান সমান কি হচ্ছে বলো তো? রুট ওভার এটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2√3। কত পাচ্ছি বলো তো? 2√3। তাহলে এডির মান আসছে 2√3। এডির মান কত আসছে? 2√3। ভালো করে খেয়াল করো। এখন এডিটা কিন্তু মধ্যমা, এডিটা কি বলো তো? মধ্যমা। তো এডি যদি মধ্যমা হয় ও বিন্দুতে, যখন আমরা জানি যে ও, আমরা জানি মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:, তার একটা মধ্যমা টানলে 2:1 অনুপাতে বিভক্ত হবে, তার মানে এদিকে থাকবে 2 ভাগ। কি থাকবে? 2 ভাগ। এখন এইখানে আবার ও বিন্দু থেকে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আবার বৃত্তের ব্যাসার্ধ। সেটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা আমরা কি পেলাম বলো তো? এটা পেলাম হচ্ছে পুরো মধ্যমাটা, পুরো মধ্যমাটা। তাহলে মধ্যমাকে আমরা প্রথমে 2 ভাগ করব। তাহলে মধ্যমাকে আমরা কি করব? 2√3, এটাকে না 2 ভাগ না 3 ভাগ করব। এই 3 দিয়ে ভাগ করলাম। তাহলে নিচের দিকে থাকবে 1 ভাগ, আর উপর দিকে থাকবে 2 ভাগ। তাহলে উপরের দিকের আবার একটা 2 দিয়ে গুণ করে দাও। দিলে এটাকে ক্যালকুলেট করলে আমরা যা পাবো, সেটা হচ্ছে আমাদের তোমার কি বলতো? এই যে পরিব্যাসার্ধ যেটা। কারণ কি? মধ্যমার এই পাশে যে 2 ভাগ থাকবে 2:1 অনুপাত, 2 ভাগ, আর এই পাশে থাকবে 1 ভাগ। এই 2 ভাগটি হচ্ছে মধ্যমা, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে দেখো টোটাল মধ্যমা যা পেলাম তাকে 3 ভাগ করলাম, তার সাথে 2 গুণ করে দিলে 2 ভাগ পাওয়া যাবে। তাহলে এখানে 2 দুগুণা 4, এই পেলাম হচ্ছে 4, আর এখানে কাটাকাটি করলে নিচে থাকবে √3, তাহলে 4√3। এই 4√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 4√3। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে x = 2, ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, x এর ভ্যালু কত আছে? 2। তাহলে x এর ভ্যালু 2 মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। এই যে 2। ABC এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের, এটা যদি বলা হচ্ছে ত্রিভুজ সমবাহু, কি বলছে? সমবাহু। আমরা জানি √3/4a² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে √3/4 এর মান হচ্ছে 2, তার উপরে স্কয়ার। তাহলে এটা 4 হয়, 4 4 কাটা যায়, থাকে হচ্ছে √3। তাহলে অ্যান্সার হচ্ছে √3। এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো 132 নাম্বার প্রশ্নটি আমরা একটু দেখবো। একটা চিত্র দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে। বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি আর এসি সমান, এবি আর এসি সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটাও 6, এটাও 6। কোণ এডিসি, এই কোণটা এডিসি মানে এই যে কোণটা, এটাকে বলা হয়েছে 90 ডিগ্রি। আচ্ছা, বিসি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। বিসি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় মানে লম্ব, তাহলে এটা কত সেন্টিমিটার? বিসি 4 সেন্টিমিটার। তাহলে এই পাশে হচ্ছে 2 আর এই পাশে হলো 2। এখন বলছে কি
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ভালো কথা। এটা তোমরা চাইলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র দিয়েও বের করতে পারো, আবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েও বের করতে পারো, আবার এই উচ্চতাটা বের করে সেইটা দিয়েও বের করতে পারো। এইটা তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি ক্ষেত্রফল বের করলেই হবে। কতভাবে বের করতে পারবা তুমি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা একটা সূত্র। বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, এটা বিষমবাহু ত্রিভুজের সূত্র। আর একটা হচ্ছে বেসিক সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা দিয়েও তুমি বের করতে পারবা। যে সূত্র মন চাই তুমি সেটা দিয়ে বের করো। আমি যদি এটা এই দুইটার জন্য তো বাহুর মান তুমি জানো, এখানে এ এ হলো সমান সমান বাহু মানে 6 আর বি হচ্ছে 4, বসায় দাও হয়ে যাবে। আবার এটা হচ্ছে তোমার এ বি সি, এ এটা বি এটা সি এটা ধরো, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, সেটা দিয়ে তুমি করতে পারবা চাইলে। আর আমি যেটা করছি এই উচ্চতাটাকে একটু বের করে দিই, ধরো এডি, তাহলে এডির মান যদি বের করতে চাই তাহলে কি হবে? রুট ওভার 6a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। তাহলে এডির মান আমরা কত পাচ্ছি? যে 4√2, তাহলে এডি সমান পাচ্ছি হচ্ছে 4√2, এটা হলো এডির মান। আচ্ছা, তাহলে এইবার মনে করো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এটা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? 2 2 4 গুণ উচ্চতা 4√2, তাহলে এখানে একটু কাটাকাটি করা যায়, 2 ইন্টু থাকে 2 ইন্টু 4 মানে 8√2, এই যে 8√2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই যে আমি একটা সিস্টেমে দেখাইলাম, তোমরা চাইলে এইসব সিস্টেমও এর ক্ষেত্রফল বের করতে পারবা। 8√2 এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। যদি আমরা পরের প্রশ্নটিতে যাই, দেখো বলছে কি এম এন ও, এম এন ও একটা ত্রিভুজ, যেখানে এম এন ও একটা ত্রিভুজ, তা আমরা ত্রিভুজটাকে একটু এঁকে দেখানোর চেষ্টা করি। ধরো হচ্ছে এম, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে ও, একটা ত্রিভুজ, ভালো কথা। এবার হচ্ছে এম ও সমান হচ্ছে এন ও, তাহলে এম এন ও, এম ও এম এন এইটা সমান হচ্ছে এম ও এইটা, দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এর ওরে না, এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ভালো কথা। তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এরপরে বলছে কি এমডি, এমডি হচ্ছে এবং এমডি হচ্ছে এন এর উপর লম্ব, তাহলে এমডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এমডি সমান কি? এমডি সমান হলো 6 সেন্টিমিটার, হলো 6 দেওয়া আছে। তাহলে এম ও এর পরিবৃত্তের ব্যাসার্ধ কত? খুবই সিম্পল জিনিস, এখানে একটা পরিবৃত্ত আঁকো আঁকো আঁকো। আগে তুমি 6 কে 3 ভাগ করো, তা 6/3 ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখানে যদি হয় কেন্দ্র হয়, ব্যাসার্ধ টানো, তাহলে এইখানে যে অংশটা থাকবে এটাই ব্যাসার্ধ, এটাই ব্যাসার্ধ, এটাই ব্যাসার্ধ। তাহলে 6 যদি হয় টোটাল দৈর্ঘ্য, শীর্ষবিন্দু থাকবে তার 2 ভাগ, 2 ভাগ, তাহলে 2 গুণ 2 4, এই 4 থাকবে একদিকে, 2 থাকবে একদিকে, তাহলে উপরে হলো 4 নিচে হলো 2, 4 দুগুণা 4 আর 2 6, এখানে হলো 6 এখানে হলো 2, এখানে হলো 6 সরি এখানে হলো 4 আর এখানে হলো 2, এখানে হলো 4 আর এখানে হলো 2। বুঝতে পারলে কিনা আরেকবার একটু বুঝাই। ধরো যে এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ এ এবিসি না এম ও এন, ধরো এম ও এন এই সমবাহু ত্রিভুজ। তারপরে বলা হয়েছে কি যে এটাকে লম্ব টানা হয়েছে, এই লম্বের মান দেওয়া আছে 6, তাহলে এখানে লম্ব টানলে এখানে একটা লম্ব টানো, এখানে একটা লম্ব টানো, সবগুলো কোথায় মিলিত হয়? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেটাকে ভরকেন্দ্র, ভরকেন্দ্র আর হচ্ছে পরিকেন্দ্র একই জায়গায় হয়, ভরকেন্দ্র আর পরিকেন্দ্র কি হয়? একই জায়গায় হয়। তাহলে এটাই পরিকেন্দ্র ও। এন্ড মধ্যমাগুলো টোটাল দৈর্ঘ্য 6, আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে 2:1 যদি হয় তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 2, 2:1 অনুপাত, মোট 6, 4 আর 2, তাহলে এই যে 4 এটাই হলো ব্যাসার্ধ। আবার এখানেও কিন্তু 4 আর 2 হবে, মোট 6, এখানে 4 আর এখানে 2, যেদিকে শীর্ষবিন্দু থাকে ওইদিকে 4 হয়, আর যেদিকে বাহু থাকে ওইদিকে তার অর্ধেক হয়, তাহলে 2 ভাগে একদিকে 1 ভাগে একদিকে, তাহলে 4 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এটার জন্য অনেক হিসাবের দরকার নাই, জাস্ট তুমি এভাবে সিম্পলি এর আনসারটা করে দেবা, 4 হচ্ছে ব্যাসার্ধ। আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন যে তোমার বলা হচ্ছে কি যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে এর পরিব্যাসার্ধের বর্গ কত? দেখো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার, তাহলে পরিব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার, তার দ্বিগুণ হবে 2 গুণ 2 সমান 4 সেন্টিমিটার। এবার বলছে কি তার আবার বর্গ কত? তাহলে 4 এর উপর স্কয়ার করে দাও, সমান সমান কত? 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার 16, অর্থাৎ এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে গ। তো আমরা কিন্তু এই একটা প্রশ্ন সলভ করতে করতে আমরা পুরো টাইপের শেষে চলে আসি। টাইপটি একটু অনেক বেশ বড় ছিল, অনেকগুলো প্রশ্নের সমন্বয়ে আমরা এই টাইপটি শেষ করলাম। আশা করি এই টাইপের শুরু থেকে যারা আমার সাথে এই ক্লাসটি করেছো, নিশ্চয়ই তোমরা এই প্রশ্নগুলোর মতো প্রশ্ন যদি পরীক্ষা আসে তার সমাধান করতে পারবে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।